ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ের আমরা ক্লাস 1 শুরু করব। তো ক্লাস নাম্বার 1-এ কি আছে? হিসাব বিজ্ঞান পরিচিতি। আচ্ছা, আমি তোমাদেরকে আগে বলে নিই, কিছু পয়েন্ট বা কিছু লাইন আমি দাগাবো, যে লাইনগুলো তোমরাও বইতে দাগাবে, কারণ এগুলো হলো আমাদের এই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হবে, কারণ প্রথম অধ্যায়টা মূলত এমসিকিউর জন্য ভালো ইম্পর্টেন্ট। তো প্রথমেই দেখো, এখানে একটু দেখানো আছে সকল ঘটনার সংখ্যা, যে মানে বিভিন্ন যে ঘটনা ঘটে সেই ঘটনার সংখ্যা কত, এখানে লেখা আছে বৈচিত্র্যময়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল ব্যতীত এ সকল আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানা কঠিন। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া, এটা কিন্তু একটি এমসিকিউ। হ্যাঁ, হিসাব বিজ্ঞান কি? একটি প্রক্রিয়া যেখানে সংঘটিত আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব এবং ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ হিসাব তথ্য জানতে সর্বদা আগ্রহী। তাই হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেনসমূহের সংরক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে এদের প্রভাব ও ফলাফল নির্ণয় করে বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে অভিহিত করে। ওকে, এতটুকু হলো রিডিং সূচনা। এরপরে আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো তার একটা এখানে সারমর্ম আছে। মানে তুমি একজন স্টুডেন্ট হিসেবে প্রথম অধ্যায় থেকে আমরা কি জানতে পারি। তো সেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি হিসাব বিজ্ঞানের যে ধারণা সেটা জানতে পারবে, হিসাব বিজ্ঞানের ধারণাটা জানা যাবে। তারপরে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য জানতে পারবে, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা জানতে পারবে, উৎপত্তি এবং ক্রমবিকার জানা যাবে, এবং হিসাব তথ্যের ব্যবহারকারী শনাক্ত করতে পারবে। মূল্যবোধ এবং জবাবদিহিতার দৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা কি, হ্যাঁ, এটাও জানতে পারবে। সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থাপকের সম্পর্ক কি সেটা জানতে পারবে। দৈনন্দিন ও ব্যক্তিগত পারিবারিক প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে হিসাব রাখতে আগ্রহী হবে, এই বিষয়টাও আমরা জানতে পারবো। তো চলো এরপরে কি আছে দেখি। আমি আবারও বলছি, ইম্পর্টেন্ট লাইনগুলো কিন্তু তোমরা অবশ্যই দাগাবে। হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। কি করা যায়? সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। এখানে কি জানা যায়? আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসায়ের আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয়। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে। এসব তথ্যের ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাই হিসাব বিজ্ঞানকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধকরণ, এই সিরিয়ালটা মনে রাখবে, লিপিবদ্ধকরণ, তারপরে শ্রেণীবদ্ধকরণ, তারপরে বিশ্লেষণকরণ এবং সর্বশেষ হলো সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। তার মানে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হলো এই কয়টা। প্রথমে ঘটনাগুলোকে কি করব? লিপিবদ্ধ করব, তারপরে শ্রেণীবদ্ধ করব, তারপরে বিশ্লেষণ করব। এর মাধ্যমে ফলাফল এবং আর্থিক অবস্থা জানতে পারবো। তো আমরা ইতিমধ্যে দুটো বিষয় জেনে গেলাম, মানে হিসাব বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। আমাদের যে ধারণার বিষয়টা সেটা কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পারলাম। এবার আমরা যেটা জানব সেটা হলো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি এবং প্রয়োজনীয়তা কি, এটা আমাদের জানা দরকার। তো প্রথমে দেখি, আমরা এখানে পয়েন্ট আকারে দেখা যাচ্ছে 7টা, কয়টা, 9টা পয়েন্ট আছে। এই 9টা পয়েন্ট সম্পর্কে আমরা একটু বুঝি, আলোচনা করি, দেখি তোমরা একটু বোঝার চেষ্টা করো। লেনদেনসমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। তার মানে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, এটা একটা বিষয়, একটু খেয়াল করো।
হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, এটা কিন্তু আসবে, লেনদেন সমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে কি করব, সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করব। এটা হলো মূল কথা। 2 নাম্বার, তাহলে এক গেল। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আসতে পারে, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? হ্যাঁ, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? তাহলে অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করা। আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করা। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসার গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। যাবতীয় আয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসায় লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব। তাহলে আমাদের মূলত উদ্দেশ্য দেখতে পাচ্ছি 2 নম্বরে, অন্যতম প্রধান উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। প্রথমটা ছিল লেনদেন সমূহ সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে লিপিবদ্ধকরণ, আর পরেরটা হলো আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। ওকে, 3 নম্বর পয়েন্টটা কি আমরা একটু দেখি। প্রতিষ্ঠানের সম্পদ, প্রতিষ্ঠানের কি? প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা যাবে। ঠিক আছে, এই সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। তারপরে আমরা 4 নম্বরে পাবো, ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে আরেকটা উদ্দেশ্য হলো ব্যয় নিয়ন্ত্রণ করা। আমরা কি বলতে পারি? ব্যয় নিয়ন্ত্রণের সহায়তা করা। ওকে, দেন আমরা 5 নম্বরে যেটা দেখব, ব্যবসা প্রতিষ্ঠানের প্রতারণা ও জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই। তাহলে এটাও একটা বিষয় কি, প্রতারণা এবং জালিয়াতি রোধ করা যাবে হিসাব বিজ্ঞানের। ওকে, তারপরে আমরা কি দেখব, 5 নম্বর গেল। 6 নম্বরে আর্থিক তথ্যবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা কি সেটা যারা জানতে চায়, মানে যাদের জানা প্রয়োজন তাদেরকে জানানো যাবে, এটাও একটা উদ্দেশ্য। প্রতিষ্ঠানের একাধিক বছরের আর্থিক বিবরণী, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে এবছর না বিগত 2-3 বছরে লাভের পরিমাণ কেমন এবং এবছর লাভ কেমন হতে পারে সেই সম্পর্কে একটা তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি না অবনতি, অর্থাৎ উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, এই দিকগুলো জানা সম্ভব। এরপরে 8 নম্বরে কি বলছে, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান আছে যেগুলো অমুনাফাভোগী। তাহলে সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান কি, এই নামগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব, সোসাইটি, এগুলো। ঠিক আছে, এগুলো কি হয়, বিভিন্ন উৎস হতে অর্থের আগমন ঘটে এবং বহির্গমন হয়। হ্যাঁ, সঠিকভাবে লিপিবদ্ধর মাধ্যমে এ সকল বিষয়ে উদ্বৃত্ত জানা যায় যে তাদের এখন কি পরিমাণে টাকা আছে। 9 নম্বর যেটা, সেটা হলো সরকারের বিভিন্ন উৎস হতে কি আছে, কর, শুল্ক, ভ্যাট, হ্যাঁ, এগুলো রাজস্ব আদায়, এগুলো জানা যায় এবং এর মাধ্যমে সরকার তাদের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা করতে পারে। দেন আমরা পরবর্তী যে পয়েন্টটি রয়েছে সেটা হলো হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ, খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশটা আমাদের পরীক্ষায় এখান থেকে বেশ কিছু এমসিকিউ পাবে, তো কেয়ারফুলি একটু খেয়াল করো। আমি বলছি, সভ্যতার সূচনা হতে মানুষের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব কোথায় রাখা হতো? খেয়াল করো তো, গাছের গায়ে অথবা গুহায় অথবা পাথরের চিহ্ন দিয়ে রাখতো। ঠিক আছে, এক সময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো। ঘরে, এটাও খেয়াল করো, ঘরে দাগ কেটে রশিতে গিট দিয়ে ফসল বা মজুদের হিসাব রাখতো। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়। তাহলে পরবর্তীতে চালু হয় কি, বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার প্রচলন হয়। বিনিময় প্রথার পরে যেটা হয় সেটা হলো মুদ্রার প্রচলন। এর পরেই হলো ব্যবসা বাণিজ্য শুরু হয়। আর ব্যবসা বাণিজ্য থেকে ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা, অন্যান্য কি হয়, হিসেবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। তাহলে এখন যে পয়েন্টটা, এটা হলো খুব ইম্পর্টেন্ট। 1494 খ্রিস্টাব্দে লুকা প্যাসিওলি নামে একজন ইতালীয়, কোন দেশের, ইতালীয়, উনি কি ছিলেন, গণিতবিদ। হ্যাঁ, সুমাডি অ্যারিথমেট্রিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, এইটা হলো একটা বইয়ের নাম। এইটা একটা গ্রন্থ, এই গ্রন্থটা সে লেখে এবং সেখানেই সে প্রথম এই দুতরফা দাখিলা, যেটাকে ডাবল এন্ট্রি বলা হয়, এটা উপস্থাপন করে।
পয়েন্টগুলো কিন্তু সব কিছু কিন্তু দাগাইনি, যেগুলো ইম্পর্টেন্ট লাইন আমি দাগিয়েছি, তোমরা কিন্তু এগুলো দাগাবে। তাহলে দুতরফা দাখিলা মানে ডাবল এন্ট্রি ব্যাখ্যা করে কত সালে? 1494 সালে। কে করে? লুকা পেসিওলি। তিনি কি ছিলেন? ইতালীয় গণিতবিদ ছিলেন। তার বইটার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোমা ডি এরিথমেট্রিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। ওকে। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয় এবং এরই ফলে হিসাব বিজ্ঞানেরও উন্নতি হয়। ব্যবসার যেমন ছোট থেকে বড় হতে থাকে, তেমনি এর পরিধিও বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তিগত পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী, অমুনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আস্তে আস্তে হিসাব বিজ্ঞান সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। এবার আসেন, হিসাব তথ্যের ব্যবহারকারী কারা? হিসাব তথ্যের ব্যবহারকারী হলো দুইটা, একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা এবং বাহ্যিক ব্যবহারকারী কারা আমাদের একটু জানতে হবে। হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা মানে ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, আমরা দাগাবো। হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থাপনা বা ইনফরমেশন সিস্টেম হিসেবে অভিহিত করা হয়। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা বিবেচনা করেই লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়। এবার আসেন, অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা এটা আমরা একটু দেখি। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা এবং বাহ্যিক ব্যবহারকারী কারা? তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী হলো মালিক এবং ব্যবস্থাপক, মালিক এবং ব্যবস্থাপক। আর বাহ্যিক ব্যবহারকারী কারা? বাহ্যিক ব্যবহারকারী হলো যারা ঋণ প্রদান করে, সরকার, পাওনাদার, কর্মচারী, কর্মকর্তা, এরা হলো পরোক্ষ মানে বাহ্যিক। তাহলে আমরা বুঝতে পারলাম অভ্যন্তরীণ কারা এবং বাহ্যিক কারা। বাহ্যিক এবং অভ্যন্তরীণ বুঝলাম। এবার আমাদের যে পয়েন্টটি রয়েছে সেটা একটু খেয়াল করি, সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। যা বুঝে গেছে, রাগ হয়ে গেছে, যা যা তাড়াতাড়ি দেখবি। তাড়াতাড়ি যা, পাইছি আমি। আচ্ছা, সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক, এটা একটু নিজেরা পড়ে নিবে, তেমন একটা ইম্পর্টেন্ট না। এবার আসো, যেটা মূল্যবোধ সৃষ্টিতে ও জবাবদিহি প্রক্রিয়ায় হিসাব বিজ্ঞানের ভূমিকা কি? মানে ব্যাপারটা হলো, যদি কোনো কিছুতে জবাবদিহিতা না থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা আর ভালো হওয়ার সম্ভাবনা থাকে না। হ্যাঁ, এই জন্য জবাবদিহির ব্যাপারটা সব জায়গায় থাকা প্রয়োজন, আই থিঙ্ক। হ্যাঁ, তো তোমরা বুঝবে। তো আমি একটু দেখি ওরা কি লিখছে। মূল্যবোধ হলো ব্যক্তি ও সমাজের চিন্তা, চেতনা, বিশ্বাস, ধ্যান ধারণা ইত্যাদির সমন্বয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি মানদণ্ড, যার দ্বারা মানুষ কোনো বিষয়ে ভালো মন্দ বিচার করে ভালোকে গ্রহণ, মন্দকে বর্জন করে। তার মানে ব্যবসার ক্ষেত্রেও এটা খুবই খুবই দরকার, যে শুধু ব্যবসা করলেই হবে না, যে ব্যবসা দ্বারা সমাজ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে এমন কাজ এবং ভালো কাজ, ভেজাল না দেওয়া, ওজনে কম না দেওয়া, এই বিষয়গুলো, অর্থাৎ সততা ও দায়িত্ববোধের বিকাশ। আমরা কি বলবো? সততা এবং দায়িত্ববোধের বিকাশ। তো এটা থাকা, মূল্যবোধ মানে যাদের আছে তারা এই কাজটা করে। এবং ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি, অর্থাৎ তুমি কারো কাছ থেকে টাকা নিবা, সেই টাকা পরিশোধ করবা না, এটা কিন্তু কোনো ভালো মানুষের অভ্যাস না। তাহলে এটাও একটা গুণ, সততা থাকতে হবে, দায়িত্ববোধ থাকতে হবে এবং ঋণ পরিশোধের ইচ্ছাও থাকতে হবে। সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি, অর্থাৎ সমাজ ও দায়িত্ববোধ কিভাবে? যেমন ভ্যাট দিতে হবে, কাস্টম ডিউটি, আয়কর ইত্যাদি, এগুলো ব্যবসার মাধ্যমে দিতে হবে। জালিয়াতি ও প্রতারণা প্রতিরোধ, অর্থাৎ জালিয়াতি প্রতারণা করা যাবে না কোনো প্রকারের ব্যবসায়। হ্যাঁ, তাহলে এটা শাস্তিযোগ্য, এটার জন্য শাস্তি ভোগ করতে হবে। জবাবদিহিতা কোনটা? অর্থাৎ আপনি যে ব্যবসায়ী করেন না কেন, সেটা বৈধ না অবৈধ, এটা ভালো না মন্দ, সেটার জন্য গভর্নমেন্টকে বা যথাযথ কর্তৃপক্ষকে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, আপনি কেন করছেন এটা। তো দেখেন, ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জবাবদিহিতা, অভ্যন্তরীণ বলতে যারা জব করে বা যারা চাকরি করে, তারা ঊর্ধ্বতন যারা, তাদেরকে নিম্নতনরা বলবে কেন কাজটা করলো না বা কেন করলো, সেই বিষয়টা জিজ্ঞেস করা।
আর একটা কি মালিক, ঋণদাতা, বিনিয়োগকারীদের নিকট জবাবদিহিতা, অর্থাৎ মালিকের নিকট জবাবদিহিতা করতে হবে, সরকারের নিকট জবাবদিহিতা করতে হবে। ওকে, এই হলো মূলত প্রথম অধ্যায়ের বিষয়। এবার প্রথম অধ্যায়ে বেশ কিছু এমসিকিউ আছে, এই অনুশীলনের এমসিকিউ গুলো আমরা একটু এখন চেষ্টা করব, দেখি আমরা পারি কিনা। হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান কি? তাহলে সমাজের একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে, পণ্য ক্রয় বিক্রয়ের হিসাব রাখে, উৎপাদন ব্যবস্থার আলোচনা করে, একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে। তাহলে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে। কিসে ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব? সম্পদ ক্রয়ের ফলে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্য ক্রয়ের দ্বারা সঠিক সিদ্ধান্ত নিলে। অবশ্যই কিসে ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব? সঠিক সিদ্ধান্ত নিলেও যেমন কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব, কিন্তু ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব। একটি ব্যবসায় এর হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? অভ্যন্তরীণ ব্যবহারকারী, অভ্যন্তরীণ ব্যবহার কিন্তু মালিক এবং ব্যবস্থাপক। তো মালিক এবং ব্যবস্থাপক কই আছে? এই যে 1 এবং 2 হবে। বিজ্ঞান ও প্রযুক্তি কি হয়েছে? হিসাব রক্ষণের সংকুচিত করছে, হিসাব রক্ষণের গতি রোধ করছে, হিসাব রক্ষণের ব্যয়বহুল করে তুলছে, হিসাব রক্ষণের উন্নতি ঘটাইছে, হিসাব রক্ষণের উন্নতি ঘটায়। হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? হিসাব ব্যবস্থা, নিরীক্ষা ব্যবস্থা, তথ্য ব্যবস্থা, বিবরণী ব্যবস্থা। অবশ্যই তথ্য ব্যবস্থা আমরা পেয়েছিলাম। হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারীকে, বাহ্যিক ব্যবহারকারী হলো এই যে কর্মচারী ও কর্মকর্তা, অভ্যন্তরীণ নিরীক্ষক, অভ্যন্তরীণ হবে না, তাহলে এই কর্মকর্তা কর্মচারী। সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ কোনটি? শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংঘ, বিজ্ঞাপনী সংস্থা। 1 এবং 3, তাহলে 1 আর 3 আছে কই? এটাই। আর তারপর হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি? অন্যতম প্রধান উদ্দেশ্য আমরা কিন্তু পড়েছিলাম আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নির্ণয়, এটা। তাহলে এর মাধ্যমে আমরা আজকের মাধ্যমে প্রথম ক্লাসের মাধ্যমে অধ্যায় 1 শেষ করলাম। ওকে, তো আমরা এরপরে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব।